হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এর সেমিস্টার 2 বায়োলজির প্র্যাকটিস সেট নাম্বার 3 আলোচনা করছি। এই প্র্যাকটিস সেটগুলো দেখলে কিন্তু তোমাদের পরীক্ষা আশা করি সমস্ত কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। তাই এই যে প্র্যাকটিস সিরিজগুলো আমি দিয়ে দিচ্ছি, যাদের লিঙ্ক প্রতিটা ভিডিওর মধ্যে থাকছে, সেগুলো অবশ্যই পরীক্ষায় এক্সাম হলে যাওয়ার আগে দেখে যাবে। তো যারা প্র্যাকটিস সেট 3-তে তোমাদের তাহলে কী দেখাচ্ছে এখানে 35 মার্কের পরীক্ষা, 1 ঘন্টা 30 মিনিটে তোমাদের পরীক্ষা হবে। 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা, যেটা 35 নম্বরের হবে। এখানে সেকশন এতে 4খানা কোয়েশ্চেন থাকবে 2 মার্কের। তো প্রথমে দেখো, প্রথম কোয়েশ্চেন বলছে দুধ দাঁত এবং স্থায়ী দাঁতের সংকেত। তো আমরা জানি কি দুধ দাঁত হচ্ছে কি 20টা, আর মিল্ক টিথ যাকে বলা হয়, আর অ্যাডাল্ট টিথ হচ্ছে 32টা। তো এখানে ইনসাইজার থাকছে দুটো, অ্যাডাল্ট টিথও ইনসাইজার দুটো থাকছে। ইনসাইজার বলতে সামনে যে দুটো দাঁত আমরা ইনসাইজার বলি। তারপর হচ্ছে ক্যানাইন, যেটা আমাদের কার্নিভোরাস করে তুলছে ক্যানাইন, এটা একটা থাকে, মানে একটা বলতে টোটাল 4টে থাকে, এটা একটা ভাগ করে দেওয়া হয়েছে, পার্ট এ পার্ট ওই পার্ট ভাগ করে দেওয়া হয়েছে। তার প্রিমোলার থাকে দুটো, এখানেও কিন্তু প্রিমোলার নেই, এর ক্ষেত্রে প্রিমোলার থাকে না। দুটো মানে 8খানা প্রিমোলার থাকবে না। এবং এদের মোলার রয়েছে 3টা, কিন্তু মিল্কটিদের ক্ষেত্রে মোলার দুটো রয়েছে। তাহলে এদের সংকেতটা কী হয়ে গেল? যে মিল্ক টিথের ক্ষেত্রে বলে 2/2, 1/1 এবং 2/2। এটা কি আসলে একটা পার্টকে বোঝানো হচ্ছে। 2/2 মানে হচ্ছে উপরে দুটো ইনসাইজার, নিচে দুটো ইনসাইজার, উপরে একটা ক্যানাইন, নিচে একটা ক্যানাইন, উপরে দুটো প্রিমোলার, মোলার্স, নিচে দুটো মোলার্স। এর ক্ষেত্রে কী হচ্ছে 2, 2, 1, 2, 3, 2, 1, 2, 3। এটা ডাবল সেট করে থাকছে, টোটাল 32টা। জেড স্কিম কীভাবে এটিপি তৈরি করে তা ব্যাখ্যা। জেড স্কিম কী হচ্ছে, জেড স্কিম কোথায় ঘটছে? এটা জেড স্কিম ঘটছে আমাদের, ধরে নাও এটা আসলে হ্যাঁ, এটা থাইলাকয়েড লুমেনের ছবি। থাইলাকয়েড লুমেন বলতে আমাদের যে থাইলাকয়েডগুলো থাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে, সে গ্রানা বলছি, একটা পার্টকে আমরা থাইলাকয়েড বলি। একটা পার্টের যদি 21 পর্দার ডিজাইনটা করা হয়, তাহলে এরকম একটা ডিজাইন পাবে তুমি, যেখানে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1। তো ফটোসিস্টেম 2-এ কী হচ্ছে, যখন জলের আলোক বিয়োজন ঘটছে তখন সেখানে প্রোটন তৈরি হচ্ছে। সেই প্রোটনগুলো থাইলাকয়েড লুমেনের মধ্যে জমা হয়ে যাচ্ছে। জমা হওয়ার ফলে সেখানে অ্যাসিডিক কন্ডিশন তৈরি হচ্ছে, আম্লিক অবস্থা তৈরি হচ্ছে। তো এই অ্যাসিডগুলো যখন তোমার এই আমাদের F0 মোটর কমপ্লেক্স, F0 F1 কমপ্লেক্স রয়েছে, এটা হচ্ছে F0 কমপ্লেক্স, আর বাইরে থেকে F1 কমপ্লেক্স রয়েছে। তো এটা হচ্ছে এটিপি সিনথেজ বা কমপ্লেক্স নাম্বার এটিপি সিনথেজ বলা হচ্ছে। এই এটিপি সিনথেজের মাধ্যমে যখন প্রোটনগুলো বাইরের দিকে আসবে, বিশেষ করে 3টে করে প্রোটন তো বাইরে আসে, তখন এডি প্লাস ফসফেট সংযুক্ত হওয়ার ফলে এটিপি তৈরি হয়। ওকে, এভাবে এটিপি সংশ্লেষটা হচ্ছে। এক অণু FADH2 জারণে কত অণু এটিপি উৎপন্ন হয়? এক অণু FADH2 জারণে মোটামুটি 2 অণু এটিপি আমরা ধরি। আর এক অণু NADH2 জারণের ফলে বেশিরভাগ বই দেখবে তোমাদের লেভেলে 3টে এটিপি, কিন্তু হাই লেভেল দেখতে গেলে 2.5 এটিপি তৈরি হয়। তো যাই হোক, তোমরা 3টে এটিপি ধরে ক্যালকুলেশন করবে। এবার পেশির ক্লান্তি কি? অতিরিক্ত পরিশ্রমের ফলে পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়। মানে আমাদের পেশি যখন খুব দ্রুত কাজ করে, পেশিতে অক্সিজেন সরবরাহ যদি কম হয়, তাহলে পেশিতে কী হবে, তোমার ক্রেবস চক্র না হয়ে সন্ধান প্রক্রিয়া ঘটে। মানে সন্ধান প্রক্রিয়া ঘটার ফলে কী হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এবং ল্যাকটিক অ্যাসিড আমাদের পেশি ক্লান্ত করে দেয়, কারণ ল্যাকটিক অ্যাসিড তৈরি সময় খুব অল্প পরিমাণে এনার্জি তৈরি হয়। এটাকে আমরা পেশির ক্লান্তি বলি। কিছুক্ষণ আরাম করে ল্যাকটিক অ্যাসিড ভেঙে যায়, আবার আমার পেশি নর্মাল হয়ে যায়। এবার ডব্লিউবিসি এবং আরবিসির মধ্যে পার্থক্য কী? প্রথম পয়েন্ট হচ্ছে, ডব্লিউবিসিকে বলা হয় এরিথ্রোসাইট, ওকে, কিন্তু লিউকোসাইট। তাহলে এখানে পার্থক্যটা করে দেয়, আরবিসি ডব্লিউবিসি পার্থক্য। আরবিসিকে আমরা বলি কি এরিথ্রোসাইট, এবং ডব্লিউবিসিকে বলি লিউকোসাইট। তার হচ্ছে কি, এরিথ্রোসাইট কেন বলে? কারণ এরা রেড ইন কালার। রেড ইন কালার কেন? এখানে হিমোগ্লোবিন বলে রঞ্জক পদার্থ থাকে। ডব্লিউবিসি হচ্ছে হোয়াইট ইন কালার, এখানে কোনো রঞ্জক পদার্থ থাকে না। তারপরে আরবিসি হচ্ছে নন নিউক্লিয়েটেড সেল। আরবিসির ক্ষেত্রে কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু ডব্লিউসির ক্ষেত্রে কি থাকে, নিউক্লিয়াস থাকে। তারা কি আরবিসিগুলো দেখতে কেমন হচ্ছে? বাই কনকেভ শেপ। আরবিসি দেখতে হচ্ছে বাই কনকেভ, এরকম একটা শেপ থাকে। কিন্তু ডব্লিউসিদের একটা নির্দিষ্ট শেপ থাকে, এবং সেখানে তোমার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লোভযুক্ত নিউক্লিয়াস উপস্থিত থাকে।
তারপর হচ্ছে কি দে মেজার আবার 5 to 7 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। তো আরবিসিগুলো 5 থেকে 7 মাইক্রোমিটার ইন ডায়ামিটার হয়। আর ডব্লিউসিগুলো হচ্ছে কি 8 to 25 ডায়ামিটার, আকার অনেকটাই বড়। দেয়ার লাইফ স্প্যান 160 days, আরবিসি লাইফ স্প্যান 120 days। ও ক্যাটেলদের ক্ষেত্রে 160 days, বাট আমাদের মানুষদের ক্ষেত্রে কি হচ্ছে সেটা 120 দিন ওদের আয়ু। এবং ডব্লিউসির ক্ষেত্রে সেটা 5 to 13 days এদের আয় হতে পারে। আবার কিছু ক্ষেত্রে তোমার ফিউ আওয়ার্স পর্যন্ত, ফিউ ইয়ার্স পর্যন্ত, অল্প কয়েক বছর পর্যন্ত আয় হতে পারে। নর্মাল আরবিসি কাউন্ট 6 to 8 million পার মাইক্রোলিটার অফ ব্লাড। ডব্লিউসি হচ্ছে কত 9 to 12,000। দে আর ফর্মড ইন দ্য রেড বোন ম্যারো। তাহলে আরবিসিগুলো আমাদের লোহিত অস্থিমজ্জা থেকে তৈরি হচ্ছে, ডব্লিউসিগুলো ইয়েলো বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে এবং লিম্ফয়েড অর্গান থেকে তৈরি হচ্ছে। ফাংশন কি? কারণ আরবিসির কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন করা, আর ডব্লিউসি আমাদের দেহের প্রতিরক্ষা সিস্টেম হিসেবে কাজ করছে। 2 নম্বর চলে এসে সেকশন বি, প্রদত্ত চিত্রটি দেখে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। এটা চিত্র দেওয়া হয়েছে কিসের? একটা হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল, এটা আমরা এখানে লক্ষ্য করেছি। এবিসি ঘটনাগুলো কি? তাহলে এখানে এ হচ্ছে অলিন্দের নিলয়, এ হচ্ছে অলিন্দ নিলয়ের শিথিল অবস্থা, যেটাকে ডায়াস্টল বলে। অর্থাৎ 1 নম্বর বলছি আর্টারি এবং ভেন্ট্রিকেলের ডায়াস্টল হয়। আর্টারি ভেন্ট্রিকেল দুটো একবারে রিল্যাক্স হয়ে যায়, অর্থাৎ রিল্যাক্স হওয়ার ডায়াস্টল মানে কি প্রসারণ হয়। তারপর হচ্ছে কি এটা কতক্ষণ চলে? 0.4 সেকেন্ড চলে। তারপর দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কি যে এই যে অ্যাট্রিয়াম রয়েছে, অ্যাট্রিয়াম অলিন্দগুলো রয়েছে, সে অলিন্দের সংকোচন ঘটে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি অ্যাট্রিয়াল সিস্টল ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তার প্রথমে অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকেল দুটোই কি হলো? ডায়াস্টল হলো। তারপর কি অলিন্দ হলো সংকোচন হলো, নিলয়গুলো প্রসারণ ঘটলো। অলিন্দ কেন সংকোচন হলো? কারণ প্রথমে যখন অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকেল দুটোই ডায়াস্টল হয়েছিল, সারা শরীর থেকে রক্তগুলো এসে তোমার 2 অলিন্দে জমা হয়েছে। সারা দেহ থেকে রক্ত এসে অলিন্দে ডানান্দে জমা হয়েছে, আর সারা দেহ লাংস থেকে শুদ্ধ রক্ত এসে বাম অলিন্দে জমা হয়েছে। এরপর যখন অলিন্দের সংকোচন ঘটবে তখন বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভগুলো খুলে যাবে, যার ফলে অ্যাট্রিয়াল সিস্টল হওয়ার পরে তোমার রক্তগুলো অলিন্দ থেকে নিলয়ের মধ্যে ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভ দিয়ে চলে আসবে। তারপর 3 নম্বর কি হলো? এবার হচ্ছে কি যখন রক্ত চলে আসলে এবার ভেন্ট্রিকেলগুলো বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভটা বন্ধ হয়ে গেল, এবং তোমার যে ভেন্ট্রিকেলগুলো রয়েছে ডান নিলয় বাম নিলয়, সেটা কী হয়? এবার ওদের সিস্টল হবে, ভেন্ট্রিকুলার সিস্টল হওয়ার ফলে রাইট ভেন্ট্রিকেল থেকে তোমার ব্লাডটা চলে যাবে কোথায়? লাংসে, এবং লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা চলে যাবে সারা শরীরের মধ্যে চলে যাবে। তাহলে 1 নম্বর হচ্ছে অলিন্দ নিলয়ের শিথিল অবস্থা, 0.4 সেকেন্ড ধরে হয়। 2 নম্বর অলিন্দের সংকোচন হলো, 0.1 সেকেন্ড ধরে হয়। এবং 3 নম্বর হচ্ছে নিলয়ের সংকোচন, যেটা ভেন্ট্রিকুলার সিস্টল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। হৃদচক্রের সময়কাল বলতে কি বোঝো? তাহলে হৃদচক্রের সময়কাল বলতে বোঝায় একটি হৃদস্পন্দন শুরু থেকে পরবর্তী হৃদস্পন্দন শুরুর মধ্যবর্তী সময়। অর্থাৎ এই যে অলিন্দ এবং নিলয়ের শিথিল অবস্থা থেকে শুরু করে আবার সংকোচন প্রসারণের পরে আবার শিথিল অবস্থায় আসা পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে আমাদের হৃদচক্রের সময়কাল। প্রদত্ত চিত্রটি দেখে সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর দাও। এখানে এ হচ্ছে অ্যাড্রেনালিন গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্রন্থি, আর বি হচ্ছে তোমার বৃক্ক। হলো দেহের শর্করা নিয়ন্ত্রণে এর ভূমিকা কী? তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের 2টো পার্ট থাকে, অ্যাড্রেনাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল মেডালা। এবার এই কর্টেক্স থেকে এসে হাইপোথ্যালামাস থেকে এসিটিএইচ রিলিজিং হরমোন, যেটা এসিটিএইচ আকারে তোমার অ্যাড্রেনাল পিউটারি অগ্রপিউটারিতে ক্ষরিত হয়, সেটা এসে কী করে? এই কর্টেক্স সংস্থা উদ্দীপ্ত করে এবং সেখান থেকে গ্লুকোকর্টিকয়েড হরমোনকে নিঃসরণ করে। এই গ্লুকোকর্টিকয়েড হচ্ছে কি? যেমন কর্টিসল। গ্লুকোনিওজেনেসিস পদ্ধতি, গ্লুকোনিওজেনেসিস মানে এরা নতুনভাবে কি গ্লুকোজ তৈরি করে যকৃতে অ্যামাইনো অ্যাসিড ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদন সাহায্য করে, রক্তের শর্করার মান বৃদ্ধি করে। ইনসুলিন এর বিপরীতে কাজ করে, মানে অ্যালডোস্টেরনের কারণে গ্লুকোকর্টিকয়েডের কাজ হচ্ছে ইনসুলিন ঠিক বিপরীত করা, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেওয়া। 7 নম্বর কেমিঅসমোটিক মতবাদের সঙ্গে সম্পর্কিত উৎসেচকের নাম কি? এটা হচ্ছে এটিপি সিনথেজ বা F0F1 কমপ্লেক্স।
এবার প্রবক্তা থেকে পিটার মিচেলি, জীবজগতে উৎসেচক উপস্থিতি কোথায় লক্ষ্য করা যায়? এটা কোথায় পাওয়া হচ্ছে বললাম? এটা মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দে লক্ষ্য করা যায়, মানে যেখানে শক্তি উৎপন্ন হয়, এটি উৎপন্ন হয় সেখানে লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে কি ক্লোরাইড শিফট বলতে কি বোঝো? তোমরা দেখেছো এটা হচ্ছে ক্লোরাইড শিফট মানে কি, এটা আরবিসি হলো। এবার কোষে কোষে তোমার ধরে নাও প্রচুর এখানে এই কোষের মধ্যে শ্বসন হয়েছে, এবং শ্বসন হওয়ার ফলে এখানে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে শ্বসনের মাধ্যমে। সেই কার্বন ডাইঅক্সাইড চলে আসছে ব্লাডের প্লাজমাতে। সেই কার্বন ডাইঅক্সাইড এবার আরবিসিতে ডিফিউশন প্রক্রিয়া প্রবেশ করবে। আরবিসির মধ্যে জল থাকবে, তার সঙ্গে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম কার্বনিক অ্যানহাইড্রেটেজ এনজাইমের উপস্থিতিতে CO2H2 বিক্রিয়া করে H2CO3 বাইকার্বনেট আয়ন তৈরি করবে। এই বাইকার্বনেট আয়নটা আবার ভেঙে গিয়ে H+ এবং HCO3- তৈরি করবে। এবার যখন লাংসের কাছে চলে আসে, এটা কিন্তু লাংসের অ্যালভিওলার কাছে চলে আসলো। এবার কি করতে হবে, তাহলে HCO3টাকে বাইরে বের করতে হবে, তবেই তো সেটা অ্যালভিওলার হয়ে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাবে। তো HCO3 কীভাবে বেরোবে? এটা অ্যান্টিপোর্ট সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ যখন HCO বাইকার্বনেট আয়নটা তোমার বাইরে বেরোচ্ছে, তোমার বাইরে বলতে লাংসের প্লাজমাতে বেরোচ্ছে, তখন সঙ্গে সঙ্গে ক্লোরিনটা আবার ভিতরের দিকে প্রবেশ করে ব্যালেন্স করছে। এবং এই যে ব্যালেন্স করার পদ্ধতিটা, সেটাকে আমরা ক্লোরিনের সঙ্গে HCO3-র যে অ্যান্টিপোর্ট সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে কি, সেটাই হলো তোমার ক্লোরাইড শিফট। বায়ুধারকত্ব বলতে কি বোঝো? বায়ুধারকত্ব হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি, হলো ফুসফুসের মোট ধারণ ক্ষমতা, অর্থাৎ সর্বোচ্চ শ্বাস গ্রহণের পর ফুসফুস কত পরিমাণ বায়ু থাকতে পারে। মোটামুটি 6000 ml বায়ু আমাদের এর মধ্যে থাকে। রেসিডুয়াল ভলিউম হচ্ছে 1200 ml, আর আমাদের টাইডাল ভলিউমটা হচ্ছে কি, টাইডাল ভলিউমটা হয়ে গেল তোমার 500 ml হলো। আর এদিকে তোমার মোটামুটি IRV ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আর ফাংশনাল যে রেসিডুয়াল ভলিউম হয়ে গেল তোমার মোটামুটি 3000 ml আর 500 ml, আর এটা হচ্ছে 2500 ml, মানে টোটাল 2500 ml তোমার 2500 ml থাকছে তোমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আবার হচ্ছে কি টাইডাল ভলিউম থাকছে 500 ml, আর ERV এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটা রয়েছে, রিজার্ভ ভলিউম, সেটা তো এখানে যে রেসিডুয়াল ভলিউম 1200, এখানে 1300 ml। তাহলে এটাকে লিখে দাও যে TLC হচ্ছে, TLC আর কি, TLC টাইডাল ভলিউম হচ্ছে 500 ml, IRV হচ্ছে তোমার IRV হচ্ছে 3000, IRV এটা 1300 ml প্লাস IRV প্লাস ERV হচ্ছে তোমার হচ্ছে ERV যেটা হলো ERV এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এইটুকু বলছে, যেটা হচ্ছে তো ফাংশনাল 1800 ml প্লাস রিজার্ভ ভলিউম যেটা রয়েছে, রেসিডুয়াল ভলিউম যেটা পড়ে থাকে 1200 ml, নিয়ার অ্যাবাউট 5000 to 6000 ml তোমার থাকে ওখানে। এবার TLC বলো TP IRV ERV প্লাস RV। 9 নম্বর কোয়েশ্চেন বলছে প্রদত্ত চিত্রটি দেখে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখো। ক্রেবস চক্র কোথায় সাবস্ট্রেটের ফসফোরেশন ঘটে? তো আমরা যখন দেখছি সাকসিনিল কোয়ে থেকে সাকসিনেট তৈরি হচ্ছে এইটুকু জায়গায়, তখন এখানে কি হচ্ছে, ফর্মেশন হচ্ছে ATP, এটাকে আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরেশন বলি। বীজের অঙ্কুরোদ্গম সুপ্ত অবস্থা ভঙ্গের জীববায়নের ভূমিকা। প্রথমে যখন একটা বীজকে আমরা একটা অনুকূল পরিবেশে লাগাই, তখন সঙ্গে জীবটা কী করে, ওয়াটারকে অ্যাবজর্ব করে। ওয়াটার অ্যাবজর্ব হওয়ার সঙ্গে ইমবাইবেশন করে, ইমবাইবেশন হওয়ার সঙ্গে সঙ্গে জীববায়ুর অ্যাসিডটা অ্যাক্টিভেট হয়, এবং সেটা ডিএনএর কী করে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে mRNA তৈরি করে। এই mRNA থেকে তোমার তৈরি হয় প্রোটিন, এবং সেই প্রোটিনগুলো কি, আলফা অ্যামাইলেজ। এই আলফা অ্যামাইলেজ এক্সাইটোসিস পদ্ধতিতে স্টার্চকে সুগার বলতে গ্লুকোজে কনভার্ট করে। এই গ্লুকোজটা হচ্ছে তোমার এই ভ্রূণের খাবার।
এবং এই ভ্রূণটা তখন সেই গ্লুকোজটা খাওয়ার ফলে তার সেল ডিভিশন শুরু করে এনার্জি দিয়ে এবং সেটা অঙ্কুরিত হয়। এখানে আরও যে সব কাজ করে কি, বাইরের দিকে তোমার এখানে আলফা অ্যামাইলেজ তৈরি হয়, প্রোটিয়েজ তৈরি হয়, লাইপেজ তৈরি হয়, যার ফলে কি হচ্ছে এখানে বিভিন্ন প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট তৈরি হবে এবং বীজটা অঙ্কুরিত হবে। প্রদত্ত লেখচিত্রটি দেখে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। বৃদ্ধি এবং সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধিটা কি হচ্ছে দেখা যায়। লেখচিত্রটি শনাক্ত করো। তাহলে এটা কি করছে আমাদের সিগময়েডাল কার্ভ। আমরা যখন বৃদ্ধি গণনা করি তখন দু রকম বৃদ্ধি দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে এস শেপড, একটা জে শেপড। জে শেপডকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ আর এস শেপডকে বলা হয় তোমার সিগময়েডাল গ্রোথ কার্ভ। মানে সময় যত বেড়েছে বৃদ্ধির পরিমাণটা কিন্তু কমতে থেকেছে। এ ধরনের বৃদ্ধির হার নির্ণয় গাণিতিক সমীকরণটি হচ্ছে dN/dt Rn, এই এখানে ফর্মুলা দেওয়া হয় dN/dt Rn k-n বা কে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, এন মানে dN/dt হচ্ছে টি টাইম পরে তার বৃদ্ধিটা কত হলো, Rn হচ্ছে তোমার হচ্ছে রেট অফ গ্রোথ, প্রাথমিক বৃদ্ধি, এটা হচ্ছে ম্যাক্সিমাম গ্রোথ বাই মাইনাস ইনিশিয়াল গ্রোথ বাই ম্যাক্সিমাম গ্রোথ। তারপর হচ্ছে কি বহুবর্ষজীবী বৃদ্ধির হার নির্ণয় সুবিধার পদ্ধতিকে বর্ষ বলে কাউন্ট করতে হবে। কারণ ড্রাই সেশনে কী হয়, গ্রোথটা কম হয়, এই সময় জাইলেম ফাইবারের পরিমাণটা বেশি তৈরি হয়। জাইলেম ফাইবারের পরিমাণ বেশি তৈরি হয় বলে ব্রাউন কালারের তোমার রিং ফর্মেশন হয়। কিন্তু যখন তোমার রেইনি সেশন বা তোমার হয় তখন তার গ্রোথটা খুব দ্রুত হয় এবং দ্রুত হওয়ার সময় এখানে জাইলেম প্যারেনকাইমার পরিমাণটা বাড়তে থাকে বলে কী হয় যে এই যে মধ্যখানে লাইট ব্রাউন আর ডার্ক ব্রাউন, তো লাইট ব্রাউন কালারটা হচ্ছে বৃদ্ধিটা অনেক বেশি হয়েছে, ডার্ক ব্রাউন হচ্ছে বৃদ্ধিটা কম হয়েছে। এবং এই যে রিংগুলো তারপরে একটা রিং ফর্মেশন হয়, এই রিং কাউন্ট করে গাছের বয়স নির্ধারণ করা হয়। সেকশন সি 11 নম্বর সেকশন প্ল্যান্ট ফিজিওলজি থেকে কোয়েশ্চেন হবে। এখানে প্রদত্ত চিত্রটি দেখে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। ছবিতে প্রদত্ত পাতার প্রস্তুত বিশেষত্ব কি, এখানে হচ্ছে কি এটা ক্রাঞ্চ অ্যানাটমি দেখতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে, ক্রাঞ্চ অ্যানাটমি, যেখানে নর্মাল মাসিপিল টিস্যুগুলো রয়েছে, এবার ভাস্কুলার বান্ডেল যে রয়েছে ওর চারপাশে একটা পুরো বান্ডেল শীত বা বান্ডেলের আবরণ রয়েছে, যেগুলো তোমার বান্ডেল আবরণ রয়েছে যেখানে অনেক এক্সট্রা মাসিপিল কলা থাকবে। তারপর হচ্ছে কি বিশেষত্ব, কারণ উদ্ভিদগুলো কোন ধরনের শর্ক উৎপাদন প্রক্রিয়া পথ দেখতে পাওয়া যায়। এখানে C4 প্ল্যান্টে আমরা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, প্রথম স্টেপের প্রোডাক্ট হচ্ছে অক্সালো 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দেখতে পাওয়া যায় এখানে। এই বিক্রিয়ার সঙ্গে C3 বিক্রিয়ার পার্থক্য, তাহলে C3 প্ল্যান্ট C4 প্ল্যান্টের পার্থক্য কোথায়। তাহলে C3 প্ল্যান্ট যখন হচ্ছে, এটা পুরো ডিটেলস ভালো করে জেনে নাও C3 C4 প্ল্যান্টের পার্থক্যটা, কারণ এটা পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন হয়। কারণ C3 প্ল্যান্টে তোমার কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন বা কার্বোজাইলেশন হয় শুধুমাত্র মেসোপিল টিস্যুতে ক্ষেত্রে, কিন্তু C4 প্ল্যান্টে সেটা মেসোপিল টিস্যুতেও হয়, বান্ডেল সিতেও হয়। কারণ এর ক্ষেত্রে তোমার একটাই মাত্র এনজাইম রুবিস্কো রয়েছে, কিন্তু C4 এর ক্ষেত্রে পেপ কার্বক্সিলেজ এবং তোমার হচ্ছে পেপ কার্বক্সিলেজ আর রুবিস্কো এনজাইম দুটোই লাগছে, আর এখানে শুধুমাত্র রুবিস্কো এনজাইম রাইবোজ বিসফসফেট রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। আর এখানে তোমার ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ এটা আর রুবিস্কো এনজাইম দুজন মিলে তোমার আরএবিকে CO2 শোষণে সাহায্য করে। ফার্স্ট প্রোডাক্টে 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর জন্য নাম C3। ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এর জন্য নাম হচ্ছে C4। ক্রাঞ্চ অ্যানাটমি দেখতে পাওয়া যায় না, এখানে ক্রাঞ্চ অ্যানাটমি দেখতে পাওয়া যাচ্ছে C4 প্ল্যান্টে। C3 প্ল্যান্টের সময় গ্রানা মেসোপিল কলে থাকে, কিন্তু এখানে তোমার হচ্ছে কি 5 নম্বর হচ্ছে গ্রানাটুকু থাকে, মেসোপিল কলাও থাকে, কিন্তু বান্ডেল সিতে অ্যাবসেন্ট থাকে। এদের নর্মাল ক্লোরোপ্লাস্ট, এদের ডাইমরফিক ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়।
তাহলে C3 প্ল্যান্টে ফটোসিনথেসিসের জন্য 20 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার দরকার, এদের ক্ষেত্রে 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে ড্রাই কন্ডিশনে ভালো গ্রো করতে পারে। এরা CO2 ফিক্সেশন করতে পারে 50 পার্টস পার মিলিয়ন, কিন্তু ওরা পারে 10 পার্টস পার লেস দ্যান 10 পার্টস পার মিলিয়ন। লেস এফিসিয়েন্ট ডিউ টু হাই, এখানে যদি ফটো রেসপিরেশন হয় তাই এখানে ফটোসিনথেটিক্যালি এরা লেস এফিসিয়েন্ট। C4 প্ল্যান্টের ফটো রেসপিরেশন হয় না, তাই মোর এফিসিয়েন্ট। RUBP কার্বক্সিলেজ এনজাইম ইউজড ফর ফিক্সেশন, অর্থাৎ এখানে রুবিস্কো এনজাইম, রুবিস্কো বলছে, RUBP কার্বক্সিলেজ রুবিস্কো এনজাইম, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, এই এনজাইমটা C3 প্ল্যান্টের CO2 কে ফিক্স করে। কিন্তু C4 প্ল্যান্টের ক্ষেত্রে এর সঙ্গে পেপ কার্বক্সিলেজ এনজাইমও রয়েছে, দুটো এনজাইম। 18 ATP ইউজ টু সিনথেসাইজ 1 গ্লুকোজ, একটা গ্লুকোজ তৈরি করার জন্য 18 ATP এখানে খরচ হয়, এবং একটা গ্লুকোজ তৈরি করার জন্য 30 ATP খরচ হয়। এফিসিয়েন্ট অ্যাট লো CO2, যখন বায়ুমণ্ডলের CO2 কনসেন্ট্রেশন কম থাকবে তখন এরা ভালো কাজ করতে পারে এবং কাজ করতে পারে। এক্ষেত্রে হুইট, এক্ষেত্রে কি সুগার কেন, মেজ, সরঘাম, অ্যামারান্থ ইত্যাদি। এবার লাস্ট কোয়েশ্চন হচ্ছে তোমার সেকশন ডি, যেটা হিউম্যান ফিজিওলজি থেকে যে কোয়েশ্চেনটা থাকবে। প্রদত্ত চিত্রটি দেখে নিম্নলিখিত প্রশ্ন উত্তর দাও। এখানে হচ্ছে কি, চিত্রে দৃশ্যমান ABCD শনাক্ত করো। তাহলে এ যেটা আছে এটা আমাদের মায়োসিন, মানে এপিসির কথা বলেছে মায়োসিন, এ হচ্ছে আমাদের মায়োসিন। বি যেটা রয়েছে মানে এই যে রিং লাইক স্ট্রাকচার, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিন। তাহলে এটা অ্যাক্টিন, অ্যাক্টিনটা কি বিকে রিপ্রেজেন্ট করলো, মায়োসিন যেটা হচ্ছে এ দেখো। সি হচ্ছে কি, সি মানে এজেন্ট। তাহলে সি নাম্বারটা হয়ে গেল কি, সি নাম্বারটা হয়ে গেল আমাদের এ ব্যান্ড। আর ডি নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স জোন, হ্যানসেন জোন বলা, মানে এটুকু হচ্ছে ডি, ডিটা হচ্ছে হ্যানসেনের জোন, আর এ হচ্ছে তোমার এখান থেকে এখানে তোমার ওভারল্যাপ করে রয়েছে, এটা হচ্ছে তোমার এম। বি গঠনগত উপাদান, বি এর গঠন এ থাকে, ট্রোপোনিন থাকে, মায়োসিন থাকে, ইফ্যাটিন থাকে, গ্লোবুলার প্রোটিন থাকে। তারপর হচ্ছে নিয়ন্ত্রিত প্রোটিনের মাধ্যমে এ গঠনকারী প্রধান প্রোটিনের কটি খণ্ড পাওয়া যায়, এ গঠনকারী প্রধান প্রোটিনের। তাহলে এখানে কি মায়োসিন গঠনকারী প্রোটিন, মায়োসিন কিন্তু প্রোটিলাইটিক খণ্ড পাওয়া যায়, রাইবোজোম, হেভিওজোম। যখন আমরা বি এর মায়োসিনকে আমরা রিভিউ করব, এটা হচ্ছে আমাদের লাইট মেরোমায়োসিন, এটা হচ্ছে হেভি মেরোমায়োসিন, এম আর এর লাইট মেরোমায়োসিন। এ হয়ে তোমার এখানে মোস্ট থার্ড মডেলেট, এরপর আরও একটা মোশের সঙ্গে আলোচনা করব। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।